বইয়ের ৭৭ নম্বর পৃষ্ঠা থেকে আমরা আবার শুরু করছি। তো প্রথম যে ইডিয়মটা দেওয়া আছে সেটা হচ্ছে হিউ অ্যান্ড ক্রাই। তো হচ্ছে হিউ অ্যান্ড ক্রাই অর্থ হচ্ছে শোরগোল বা হচ্ছে গন্ডগোল বা চিৎকার চেঁচামেচি। তো এখানে দেওয়া আছে আপ রোয়ার। রোয়ার অর্থ হচ্ছে গর্জন, আপ রোয়ার অর্থ হচ্ছে উচ্চ স্বরে গর্জন। তার মানে হচ্ছে চিৎকার চেঁচামেচি বা শোরগোল। তো সেন্টেন্সটা হচ্ছে দে রেইজড এ হিউ অ্যান্ড ক্রাই অ্যাট দ্য সাইট অফ দ্য টাইগার। তার মানে হচ্ছে তারা শোরগোল শুরু করলো বা তারা হচ্ছে উদয় করলো বা হচ্ছে সৃষ্টি করলো। এখানে রেইজড অর্থ হচ্ছে তৈরি করা বা হচ্ছে মানে উদ্ভূত করা। কি এ হিউ অ্যান্ড ক্রাই মানে একটা শোরগোল বা একটা চিৎকার চেঁচামেচি। তো অ্যাট দ্য সাইট অফ দ্য টাইগার তার মানে হচ্ছে বাঘ দেখে, তার মানে বাঘ দৃশ্যমান হওয়ার সাথে সাথে তারা কি করলো হচ্ছে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। হার্ড অ্যান্ড ফাস্ট এটার অর্থ হচ্ছে ফিক্সড, তার মানে হচ্ছে একেবারে নির্ধারিত, যেটা হচ্ছে আপনাকে অবশ্যই করতে হবে এরকম আর কি, হার্ড অ্যান্ড ফাস্ট। তো মনে করুন যে হচ্ছে আপনাদের স্কুলে নতুন হেডমাস্টার এসেছে, তো এসে বলতেছে যে অবশ্যই সবাইকে কি করতে হবে, হচ্ছে সাদা জুতা পরে আসতে হবে। তো এটা হচ্ছে হার্ড অ্যান্ড ফাস্ট বলা চলে, ফিক্সড নির্ধারিত। তো হচ্ছে এটা সেন্টেন্সে আছে দেয়ার আর সাম হার্ড অ্যান্ড ফাস্ট রুলস ইন ক্রিকেট। তার মানে হচ্ছে ক্রিকেটে কিছু ধরা বাঁধা নিয়ম আছে। আমি আবার বলছি, ক্রিকেটে কিছু ধরা বাঁধা নিয়ম আছে, তার মানে কিছু নির্দিষ্ট বা কিছু একেবারে হচ্ছে ফিক্সড কিছু নিয়ম আছে, যেই নিয়মের বাইরে যাওয়া আসলে সম্ভব না। তো এরকম অর্থেই আসলে হার্ড অ্যান্ড ফাস্ট এই ইডিয়মটা ব্যবহার করা হয়। হার্ট অ্যান্ড সোল, এখানে হার্ট অর্থ হচ্ছে হৃৎপিণ্ড। তার মানে হচ্ছে যে যন্ত্রটা আমাদের শরীরে হচ্ছে রক্ত প্রবাহিত করে বা শরীরের হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত প্রবাহিত হতে সাহায্য করে, সেটাকে হচ্ছে হৃৎপিণ্ড বলে। তো হচ্ছে সোল অর্থ হচ্ছে আত্মা। তো হচ্ছে এই শব্দগুলো নিয়ে যে ইডিয়মটা হয়েছে সেটা হচ্ছে হার্ট অ্যান্ড সোল। এটার বাংলা অর্থ হচ্ছে মানে প্রাণপণে বা সর্বোচ্চ মাত্রায় চেষ্টা করা আর কি, এরকম অর্থ হচ্ছে প্রাণপণে ব্যবহৃত হয়। তো হচ্ছে আমরা 4টা সিনোনিমস লিখে দিয়েছি। এটা হচ্ছে আর্নেস্টলি, এটা হচ্ছে ব্যাকুলভাবে এই আর কি, মানে হচ্ছে একেবারে প্রচণ্ড আগ্রহভাবে। সিরিয়াসলি, এটা অবশ্যই বুঝেন যে একটা কাজ সিরিয়াসলি করা দরকার বা অনেক গুরুত্বপূর্ণভাবে বা প্রাণপণে করা উচিত। তো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি, ইন্ডাস্ট্রিয়ালি অর্থ হচ্ছে মানে পরিশ্রমের সাথে অনেক, মানে হচ্ছে একেবারে খেটে খুঁটে এরকম আর কি। তারপর হচ্ছে এক্সট্রিমলি, এক্সট্রিমলি অর্থ চরমভাবে বা তীব্রভাবে এই আর কি। তো যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু উইন দ্য প্রাইজ। তার মানে সে প্রাণপণে চেষ্টা করলো কি জন্য, টু উইন মানে জিততে, দ্য প্রাইজ তার মানে হচ্ছে পুরস্কারটি জিততে সে প্রাণপণে চেষ্টা করলো। তো হচ্ছে আপনি বলতে পারেন যে হচ্ছে আই ট্রাইড হার্ড অ্যান্ড সোল টু গেট জিপিএ 5। তার মানে হচ্ছে আমি চেষ্টা করলাম, কেন চেষ্টা করলাম, হচ্ছে জিপিএ 5 পেতে, এবং কিভাবে চেষ্টা করলাম, প্রাণপণে। হেল অ্যান্ড হার্টি এই ইডিয়মটার অর্থ হচ্ছে ফিজিক্যালি সাউন্ড, তার মানে হচ্ছে শারীরিকভাবে সুস্থ। তো হচ্ছে এখানে আমরা সেন্টেন্সটা লিখেছি আই হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি, মানে আমি আশা করি তুমি মানে শারীরিক দিক থেকে সুস্থ আছো। তো হচ্ছে হেল অ্যান্ড হার্টি এটা হচ্ছে আমরা কি বললাম, ফিজিক্যালি সাউন্ড মানে হচ্ছে শারীরিকভাবে সুস্থ। এখানে যে সাউন্ড ব্যবহার করা হয়েছে, এই সাউন্ড কিন্তু শব্দ না, এই সাউন্ড অর্থ হচ্ছে সুস্থ, কিন্তু একই বানান, এটাও হচ্ছে শব্দ হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে কিন্তু হচ্ছে এটা সুস্থ এই অর্থে ব্যবহার করা হয়েছে। তো হচ্ছে সাউন্ড দিয়ে আরও কয়েকটা হচ্ছে শব্দ বানানো যায় বা শব্দ আছে, সেটা হচ্ছে সাউন্ড স্লিপ। তার মানে হচ্ছে যে ঘুমটা আপনার সুন্দর হয়েছে বা ঘুমে কোনো সমস্যা হয় নাই, সেরকম সুস্থ সুন্দর ঘুমকে সাউন্ড স্লিপ বলে। এবং হচ্ছে আরেকটা সাউন্ড হেলথ, তার মানে হচ্ছে সুস্বাস্থ্য, তার মানে হচ্ছে গুড হেলথও বলা যায় এবং সাউন্ড হেলথ বলা যায়, একই অর্থ। তো তখন হচ্ছে এই সাউন্ডের অর্থ কিন্তু সু বা ভালো এরকম অর্থে ব্যবহৃত হবে। তো আশা করি এটার ব্যবহারটা নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। হেড অর টেইল, হেড অর টেইল এই ইডিয়মটার অর্থ হচ্ছে নো মিনিং, তার মানে হচ্ছে কোনো অর্থ নাই বা অর্থহীন। তো হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে হচ্ছে তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না।
বা তার কথার আগাগোড়া কিছুই বুঝলাম না। তার মানে হচ্ছে একটা প্রাণী বা হচ্ছে একটা জীবকে আপনি কিভাবে শনাক্ত করেন তার মাথা দেখে বা তার চেহারা দেখে। তো হচ্ছে তার লেজ দেখেও কিন্তু হচ্ছে তাকে শনাক্ত করা যায়। তো হচ্ছে আপনি যদি তার মাথাও না দেখেন, লেজও না দেখেন, তাহলে কিন্তু শনাক্ত করা খুবই কষ্ট হয়ে যাবে বা হচ্ছে আপনার বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। তো হচ্ছে এই জন্যেই হেড অর টেইল এটাকে হচ্ছে নো মিনিং বা অর্থহীন এই অর্থে ব্যবহার করা যায়। তো যে সেন্টেন্সটা আমরা লিখেছি সেটা হচ্ছে আই কুড নট মেক আউট, মানে হচ্ছে আমি পারলাম না, কি পারলাম না, মেক আউট অর্থ হচ্ছে বুঝতে পারা, মানে বুঝতে পারলাম না হেড অর টেইল অফ হোয়াট হি সেইড, তার মানে সে কি বলেছে তার হচ্ছে আগাগোড়া আমি কিছুই বুঝতে পারলাম না। হচ্ছে মেক আউট অর্থ এখানে আমরা লিখে দিয়েছি বা বইয়ে লেখা আছে আন্ডারস্ট্যান্ড, তার মানে হচ্ছে বুঝতে পারা। তো হচ্ছে এটাকে আপনি বলতে পারেন যে হচ্ছে আই কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম, তার মানে হচ্ছে আমি কবিতাটির কিছুই বুঝতে পারলাম না। হাই অ্যান্ড লো, হাই অ্যান্ড লো এটার হচ্ছে অর্থ হচ্ছে অল উইদাউট এক্সেপশন, তার মানে হচ্ছে ব্যতিক্রম ছাড়া সবাই, তার মানে হচ্ছে মোট কথা হচ্ছে সবাই হয়তোবা দুই একজন বাদে, তার মানে হচ্ছে যারা না তারা ব্যতিক্রম আর কি। তো সেখানে সেন্টেন্সটা আছে হি ইজ লাভড বাই অল হাই অ্যান্ড লো, তার মানে হচ্ছে তাকে ভালোবাসা হয় মানে হচ্ছে সবার দ্বারা বা হচ্ছে সবাই তাকে ভালোবাসে এরকম আর কি। তো হচ্ছে এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। তো এই জন্য এটার অর্থ হচ্ছে এমন হি ইজ লাভড মানে তাকে ভালোবাসা হয় বাই, বাই মানে হচ্ছে দ্বারা, অল মানে হচ্ছে সবাই, হাই অ্যান্ড লো মানে ব্যতিক্রম ছাড়া সবাই মানে সবার দ্বারাই, মানে হচ্ছে তাকে সবাই ভালোবাসে কিন্তু দুই একজন ভালোবাসে না, কিন্তু যারা ভালো না বাসে তারা হচ্ছে ব্যতিক্রম। হ্যাং ইন দ্য ব্যালেন্স, হ্যাং ইন দ্য ব্যালেন্স এই ইডিয়মটার অর্থ হচ্ছে টু রিমেইন আনসার্টেইন, তার মানে হচ্ছে অনিশ্চিত অবস্থায় থাকা। এখানে হ্যাং অর্থ হচ্ছে ঝোলা বা ঝুলে থাকা, ইন দ্য ব্যালেন্স তার মানে হচ্ছে ভারসাম্যের মধ্যে, তার মানে হচ্ছে একটা অনিশ্চিত অবস্থায় থাকা, তার মানে কি হচ্ছে এটা আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না এরকম আর কি। তো এখানে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে দ্য ফেট অফ দ্য প্রিজনার্স, তার মানে হচ্ছে ফেট অর্থাৎ ভাগ্য, অফ দ্য প্রিজনার্স তার মানে প্রিজনারদের ভাগ্য, আর স্টিল হ্যাঙ্গিং ইন দ্য ব্যালেন্স তার মানে হচ্ছে এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থায় আছে। এখানে স্টিল অর্থ হচ্ছে এখনো পর্যন্ত, হ্যাঙ্গিং মানে হচ্ছে ঝুলছে বা হচ্ছে আছে মানে ভাসমান অবস্থায় আছে বা অনিশ্চিত অবস্থায় আছে, ইন দ্য ব্যালেন্স তার মানে হচ্ছে এটার হচ্ছে শাব্দিক অর্থ করলে তো হবে না, তার মানে হচ্ছে জেলখানার কয়েদিদের হচ্ছে ভাগ্য এখনো অনিশ্চিত অবস্থায় আছে বা ভারসাম্য অবস্থায় আছে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার মানে এটার অর্থ হচ্ছে লিখিতভাবে বা ইন রাইটিং, তার মানে দেখুন আপনি কি করেন সাদা কাগজে কালো কালি দিয়ে লেখেন, হচ্ছে এই অর্থটাকেই হচ্ছে প্রাধান্য দিয়ে লিখিত আকারে বা লিখিতভাবে এটার অর্থ প্রকাশ পায়। তো আপনি হচ্ছে এটার সেন্টেন্স এটা বলতে পারেন যেটা বইয়ের সেন্টেন্স প্লিজ গিভ মি দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার হচ্ছে দয়া করে দাও, কি দাও, দ্য স্টেটমেন্ট মানে বিবৃতি বা তোমার বক্তব্য দাও, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার মানে লিখিতভাবে, তার মানে বোঝাচ্ছেন যে আপনি যেটা বলবেন বা আপনি যেটা হচ্ছে আমাকে বলতেছেন যে বিবৃতিটা এটা আপনি লিখিতভাবে দেন, সেটার একটা প্রমাণ থাকবে। তো এটা আপনি হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের যখন সাক্ষাৎকার নিতে যাবেন তখন আপনি বলতে পারেন যে স্যার আপনার হচ্ছে বক্তব্যটা একটু লিখিত আকারে দেন যাতে হচ্ছে আপনি যা বলতেছেন এটা পরে একটা প্রমাণ থাকে। তো সেই ক্ষেত্রে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ইডিয়মটা আপনারা ব্যবহার করতে পারেন। ইন এ ফিক্স এই ইডিয়মটার অর্থ হচ্ছে মানে হচ্ছে আপনি কি করবেন এটা খুঁজে না পাওয়া, তার মানে হচ্ছে কঠিন মুহূর্তে থাকা, তার মানে হচ্ছে অ্যাট এ পাজল বলা যেতে পারে যেটা আমরা আগেও পড়েছি, মানে হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়। তো হচ্ছে এখানে আমরা চারটা সিনোনিমস লিখেছি, সেটা হচ্ছে ইন ডিফিকাল্ট সিচুয়েশন, তার মানে হচ্ছে ডিফিকাল্ট মানে কঠিন, সিচুয়েশন মানে অবস্থা, তার মানে কঠিন অবস্থায়, অ্যাট এ লস এটা আমরা আগেই পড়েছি, তার মানে হচ্ছে হতবুদ্ধ বা হচ্ছে কিংকর্তব্য বিমূঢ়। পাজলড এটাও পড়েছি, এটা হচ্ছে ওই আর কি ইনে ফিক্স। তারপর হচ্ছে বাফল্ড, বাফল্ড অর্থ হচ্ছে হতবুদ্ধ বা হচ্ছে কি করবেন এটা ভেবে না পাওয়া।
তো এখানে আমরা যে সেন্টেন্সটা লিখেছি সেটা হচ্ছে আই অ্যাম ইন এ ফিক্স সো আই ক্যান নট ডু ইট উইদাউট ইউর হেল্প। তার মানে আপনি আপনার বন্ধুকে বলতেছেন যে হচ্ছে আই অ্যাম ইন এ ফিক্স, আমি হচ্ছে সমস্যার মধ্যে আছি বা আমি কঠিন অবস্থার মধ্যে আছি, বা আমি হচ্ছে একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় আছি। সো তাই এই জন্য কি আই ক্যান নট, আমি পারি না, ডু মানে করতে, ইট মানে এটা, উইদাউট ইউর হেল্প মানে তোমার সাহায্য ছাড়া। আর কি পুরা সেন্টেন্সটার অর্থ হচ্ছে এইভাবে, আমি হচ্ছে হতবুদ্ধ অবস্থায় আছি, তাই আমি এটা তোমার সাহায্য ছাড়া করতে পারি না। ইন কেস, ইন কেস এটার অর্থ হচ্ছে ইফ, তার মানে যদি। তো এটার সেন্টেন্স হচ্ছে ইন কেস ইউ ফেল, তার মানে যদি তুমি ফেল করো, ইউ হ্যাভ টু ট্রাই অ্যাগেইন, তার মানে তোমাকে আবার চেষ্টা করতে হবে। এখানে হ্যাভ টু একটা হচ্ছে মডাল ব্যবহৃত হয়েছে, হ্যাভ টু অর্থ হচ্ছে অবশ্যই, এরকম অর্থ, তার মানে তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। তো মনে করুন হচ্ছে বিউটি হচ্ছে মফিজের গার্লফ্রেন্ড বা হচ্ছে প্রেমিকা। তো হচ্ছে মফিজ শুধু ফেল করে ফেল করে ফেল করে, তো শেষ চান্স বলতেছে মফিজ যদি তুই এবার ফেল করস তাইলে কিন্তু আমারে হারাবি। তো এই সেন্টেন্সটার হচ্ছে আপনারা ইংরেজি করুন, দেখুন পারেন কিনা এই ইন কেস ইডিয়মসটা ব্যবহার করে। ইন ফাইন, ইন ফাইন এই ইডিয়মটার অর্থ হচ্ছে ইন কনক্লুশন। তার মধ্যে এটা আমরা সবাই জানি যে সব শেষে যে একটা উপসংহারে যা লেখা হয় বা উপসংহারই আর কি, তো হচ্ছে এটাই হচ্ছে ইন ফাইন। তো এটার সেন্টেন্স হচ্ছে ইন ফাইন হি অ্যাডভাইসড আজ, তার মানে অবশেষে বা উপসংহারে সে আমাদেরকে উপদেশ দিল টু কোঅপারেট উইথ ওয়ান অ্যানাদার, তার মানে হচ্ছে সহযোগিতা করতে একে অন্যকে। তার মানে অবশেষে সে আমাদেরকে উপদেশ দিল একে অন্যকে সহযোগিতা করতে। তার মানে হচ্ছে আমরা সবাই একসাথে থাকি, এই জন্য হচ্ছে একজন যেন আরেকজনকে সহায়তা করি, মানে এই উপদেশ সে তার মানে উপসংহারে এটা আমাদেরকে দিল। ইন ফুল সুইং ইডিয়মটার অর্থ হচ্ছে পুরুদমে, এটার ইংরেজি অর্থ হচ্ছে ইন ফুল ফোর্স। এ নাম্বার সেন্টেন্সে আছে দ্য স্কুল ইজ গোয়িং অন ইন ফুল সুইং, তার মানে স্কুলটি পুরুদমে চলতেছে। এখানে প্রথম যে গোয়িং অন এটা আছে, তো এটা হচ্ছে একটা ভার্বের সাথে যখন একটা প্রিপোজিশন মানে তার পরে বসে যখন সেটা অর্থ প্রকাশ করে তখন সেটাকে ফ্রেজাল ভার্ব বা অনেক সময় গ্রুপ ভার্ব বলে। তো এটা কিন্তু হচ্ছে গোয়িং অন, এটা একসাথে কিন্তু একটা ফ্রেজাল ভার্ব বা হচ্ছে গ্রুপ ভার্ব। আর হচ্ছে তাহলে এই ইনটা তাহলে হচ্ছে এখানে প্রিপোজিশন আর কি। তো তাহলে বাক্যের অর্থটা দাঁড়াচ্ছে স্কুলটি পুরোদমে চলতেছে, মানে গোয়িং অন বা গো অন এটা হচ্ছে চলা এই অর্থ, এই প্রিপোজিশনটা সহ। তো বি নাম্বার সেন্টেন্স হচ্ছে মাই এসএসসি এক্সাম প্রিপারেশন ইজ গোয়িং অন ইন ফুল সুইং, তার মানে হচ্ছে আমার এসএসসি পরীক্ষার প্রস্তুতি পুরোদমে চলতেছে, তার মানে সেরাম প্রস্তুতি চলতেছে। ইন লিউ অফ এই ইডিয়মটার অর্থ হচ্ছে পরিবর্তে, আমরা দুটো সিনোনিমস লিখে দিয়েছি, ইন স্টেড অফ বা ইন প্লেস অফ। সেন্টেন্সটা হচ্ছে হি গেভ মি এ পেন ইন লিউ অফ এ পেন্সিল, তার মানে সে আমাকে কলম না দিয়ে একটা পেন্সিল দিল, বা সে কলম এর পরিবর্তে আমাকে একটা পেন্সিল দিল। তার মানে ধরুন পরীক্ষার হলে আপনার হচ্ছে কলমের কালি শেষ, আপনার বন্ধুর কাছে বললেন যে এই একটা কলম দিত, তখন আপনার বন্ধু বলল যে না কলম তো নাই, নে কলমের পরিবর্তে পেন্সিল দিয়ে লেখ। হচ্ছে এটাই হচ্ছে ইন লিউ অফ। ইন স্পাইট অফ এটার অর্থ হচ্ছে সত্ত্বেও। তো এটার দুটো অর্থ হচ্ছে আমরা লিখে দিয়েছি, একটা হচ্ছে বইয়ের অর্থ নট উইথ স্ট্যান্ডিং, তো হচ্ছে বইয়ে আসলে নটটাকে আলাদা করে লেখা হয়েছে, আসলে এটা আলাদা হবে না, একটা শব্দই হবে। আর একটা লিখেছি আমরা হচ্ছে অলদো, অলদো এটা আমাদের কাছে পরিচিত। তো হি কেম ইন স্পাইট অফ রেইন, তার মানে বৃষ্টি সত্ত্বেও সে আসলো। কেম এটা কিন্তু হচ্ছে পাস্ট টেন্সের একটা হচ্ছে ভার্ব, পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। তো আমরা সবাই জানি হচ্ছে কেম কোথা থেকে আসছে, কাম থেকে আসছে। ইন দ্য লং রান এই ইডিয়মটার অর্থ হচ্ছে আলটিমেটলি বা ফাইনালি,
তার মানে হচ্ছে অবশেষে বা চূড়ান্ত পরিণাম হিসেবে। তো দুটো সেন্টেন্স আমরা লিখেছি, একটা হচ্ছে বইয়ের সেন্টেন্স, ইফ ইউ আর লেজি, তার মানে তুমি যদি অলস হও, ইউ হ্যাভ টু সাফার, তোমাকে অবশ্যই পরিণাম ভোগ করতে হবে বা কষ্ট ভোগ করতে হবে, ইন দ্য লং রান, অবশেষে আর কি। সাফার অর্থ হচ্ছে কষ্ট ভোগ করা বা হচ্ছে কোনো কিছু হারে হারে টের পাওয়া এরকম। তো বি নাম্বার সেন্টেন্সে আমরা লিখেছি ইউ উইল সাফার বা ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান, তোমাকে মানে ভবিষ্যতে অবশ্যই কষ্ট ভোগ করতে হবে এরকম আর কি। পিতামাতা আমাদেরকে সব সময় বাংলাতে বলে যে এই পোলা যদি পড়াশোনা না করস তাহলে কিন্তু কপালে দুঃখ আছে রে। তো হচ্ছে এরকম একটা সেন্টেন্স আপনি হচ্ছে একটু ইংরেজি করে লিখে ফেলেন তো দেখি কেমন পারেন। ইনস অ্যান্ড আউটস, এটার অর্থ হচ্ছে ডিটেইলস, মানে হচ্ছে বিস্তারিত। তার মানে হচ্ছে ইনস হচ্ছে ভেতরে, আউটস হচ্ছে বাইরে। তার মানে হচ্ছে আপনি একটা জিনিসের ভেতরেও জানেন, বাহিরেও জানেন, তার মানে কি আপনি বিষয়টা একেবারে বিস্তারিত জানেন। তো এটার সেন্টেন্স হচ্ছে আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য অ্যাফেয়ার্স, মানে আমি ঘটনাটির মানে বিস্তারিত জানি, তার মানে ঘটনাটির ভেতরে বাইরে সবই জানি। ইন এ নাটশেল, এই ইডিয়মটার অর্থ হচ্ছে সংক্ষেপে বা খুবই সংক্ষেপে। তো এটার দুটো সিনোনিমস আমরা লিখেছি, ইন শর্ট তার মানে একেবারে সংক্ষেপে, এবং হচ্ছে ভেরি ব্রাইফলি তার মানে খুবই সংক্ষেপে, ব্রাইফলি অর্থ সংক্ষেপে। তো দুটো সেন্টেন্স আমরা লিখেছি, হি টোল্ড দ্য স্টোরি তার মানে সে গল্পটি বলল, ইন এ নাটশেল মানে সংক্ষেপে বলল। তারপরে আমরা লিখেছি হি ন্যারেটেড দ্য স্টোরি টু হিম ইন এ নাটশেল, মানে সে বর্ণনা করলো, এখানে ন্যারেট অর্থ হচ্ছে বর্ণনা করা, যেহেতু এটা পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে এবং এজন্য হচ্ছে বর্ণনা করলো, দ্য স্টোরি মানে হচ্ছে গল্পটি, টু হিম মানে তার কাছে, ইন এ নাটশেল মানে সংক্ষেপে। নাট অর্থ হচ্ছে বাদাম আর শেল অর্থ হচ্ছে খোসা, তার মধ্যে ইন এ নাটশেল মানে বাদামের খোসায় এরকমই আর কি। তো দেখেন একটা বিশাল গল্প একেবারে ছোট করে বলছে, কত ছোট করে বলছে যে বাদামের খোসার মধ্যে রাখা যায় বা বাদামের খোসার মধ্যে ভরে রাখা যায়, এরকম ছোট করে বলছে। তো এই জন্যই হচ্ছে এটাকে আসলে ওইভাবে বলা যাবে না যে বাদামের খোসার মতো ছোট করে, বলতে হবে যে সংক্ষেপে গল্পটা বলেছে বা খুবই সংক্ষেপে বলেছে। ইন কোয়েস্ট অফ, ইন কোয়েস্ট অফ অর্থ হচ্ছে ইন সার্চ অফ, তার মানে সন্ধানে বা খুঁজে। এখানে সেন্টেন্সটা আছে টাইগার্স প্রাওয়েল ইন কোয়েস্ট অফ প্রে, যেমন হচ্ছে বাঘেরা ঘুরে বেড়ায় শিকারের উদ্দেশ্যে বা শিকারের সন্ধানে। প্রাওয়েল অর্থ হচ্ছে অস্থিরভাবে ঘুরে বেড়ানো, মানে হচ্ছে কোনো কিছুর সন্ধানে ঘুরে বেড়ানো আর কি, কোনো কিছু ধরার জন্য এরকম আর কি। সাধারণত শিকারের উদ্দেশ্যে ঘুরে বেড়ানো এই অর্থে প্রাওয়েলটা ব্যবহার করা হয়। আর হচ্ছে প্রেটা হচ্ছে শিকার, তার মানে হচ্ছে একটা বাঘ যখন হরিণ ধরার জন্য হচ্ছে ঘুরে বেড়ায়, সেই ঘুরে বেড়ানোটা হচ্ছে প্রাওল, আর যেহেতু হরিণ তার শিকার, কাজে হরিণকে তখন প্রে বলা হয়। ইন দ্য গুড বুক অফ, এটা হচ্ছে সুবিবেচনায় বা সুবিবেচনার মধ্যে, এটার ইংরেজিতে ব্র্যাকেটে দেওয়া আছে ইন ফেভার উইথ। সেন্টেন্সটা হচ্ছে ইউ আর ইন দ্য গুড বুক অফ দ্য ম্যানেজিং ডিরেক্টর, তার মানে তুমি ম্যানেজিং ডিরেক্টরের সুবিবেচনার মধ্যে আছো। তার মানে আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, সেখানকার ম্যানেজিং ডিরেক্টর তার মানে বস আপনাকে খুব অনুগ্রহ করে বা আপনাকে সুবিবেচনায় দেখে। তো হচ্ছে এরকম অর্থ দিচ্ছে এই সেন্টেন্সটা। ইন ভিউ অফ, এটার অর্থ হচ্ছে বিবেচনা করে, তার মানে ইন কনসিডারেশন, কনসিডারেশন অর্থ বিবেচনা, ইন যুক্ত হওয়ার কারণে এটা বোঝাচ্ছে হচ্ছে বিবেচনায়। সেন্টেন্সটা হচ্ছে ইন ভিউ অফ হিজ এইজ হি ওয়াজ ফরগিভেন, তার মানে হচ্ছে তার বয়স বিবেচনা করে বা তার বয়স বিবেচনায় তাকে মাফ করা হলো, হি ওয়াজ ফরগিভেন। এটা প্যাসিভ ভয়েসের একটা প্যাটার্ন। হি ওয়াজ ফরগিভেন মানে তাকে, এখানে হি ওয়াজ ফরগিভেন মানে তাকে ক্ষমা করা হলো। প্যাসিভ ভয়েসের অর্থটা হচ্ছে এইভাবেই দেয় সেন্টেন্সগুলো, হি ওয়াজ ফরগিভেন মানে তাকে ক্ষমা করা হলো। তো এখানে আমরা ফরগিভেনের আরেকটা অর্থ লিখে দিয়েছি পারডন। ফরগিভেন অর্থ হচ্ছে পারডন, যেহেতু ফরগিভেনটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, এজন্য পারডনটাকেও আমরা হচ্ছে ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্মে দিয়ে দিয়েছি। একই অর্থ, যদি বলা হয় যে হি ওয়াজ পারডনড মানে তাকে ক্ষমা করা হলো, একই অর্থ দেবে। ইন নো টাইম, এটার অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা খুবই তাড়াতাড়ি। তো আমরা 6টা সিনোনিমস লিখে দিয়েছি। প্রথমটা হচ্ছে সুন, এটা আমরা সবাই জানি তাড়াতাড়ি।
তারপরে আমরা লিখেছি হচ্ছে ফাস্ট, এটাও জানি তাড়াতাড়ি। তারপর লিখেছি হারিডলি, হারিডলি অর্থ তাড়াতাড়ি। যেমন হচ্ছে একটা আগে বিটিভিতে অ্যাড দিত, সেটা হচ্ছে বলো হারি আপ হারি আপ, বাচ্চারা হারি আপ। তো হচ্ছে সেখান থেকে এটাকে বলা যেতে পারে হারিডলি, এটা আপনারা মনে রাখতে পারেন। এবং হচ্ছে তারপরে হচ্ছে আছে কুইকলি, মানে হচ্ছে তাড়াতাড়ি, এটা আমরা সবাই জানি। র্যাপিডলি, এটাও আমরা জানি, র্যাপিডলি মানে হচ্ছে র্যাপিড থেকে আসছে, র্যাপিডলি মানে দ্রুত গতিতে বা খুবই তাড়াতাড়ি। আর এটা হচ্ছে সুইফটলি, সুইফটলি মানে হচ্ছে চোখের পলক এরকম আর কি, এটাও হচ্ছে তাড়াতাড়ি। তো প্রথমে এ নাম্বার সেন্টেন্স, সেটা হচ্ছে হি উইল রিটার্ন ইন নো টাইম, মানে সে তাড়াতাড়ি ফিরে আসবে বা সে এখনই চলে আসবে এরকম আর কি। বি নাম্বার সেন্টেন্স হচ্ছে হি উইল ডু দ্য সাম ইন নো টাইম, তার মানে সে তাড়াতাড়ি অঙ্কটা কষে ফেলবে। ইন কোল্ড ব্লাড, এই ইডিয়মটার অর্থ হচ্ছে ঠান্ডা মাথায় বা ভেবে চিনতে, মানে অনেক চিন্তা ভাবনা করে এরকম। তো এটার দুটো সিনোনিমস আমরা লিখেছি। প্রথমটা হচ্ছে ডেলিবারেটলি, ডেলিবারেটলি অর্থ হচ্ছে আলাপ আলোচনা করে বা গভীর চিন্তা ভাবনা করে। তারপরে লিখেছি কনসাসলি, এটা আপনারা অনেকেই জানেন, কনসাসলি অর্থ হচ্ছে সুচিন্তিতভাবে আর কি, মানে একই অর্থ, মানে চিন্তা ভাবনা করে। তো আমরা যে সেন্টেন্সটা লিখেছি বইয়ের সেন্টেন্স, হি রিটার্নড, সরি, হি মার্ডার্ড দ্য ম্যান ইন কোল্ড ব্লাড, তার মানে সে লোকটিকে হত্যা করলো ঠান্ডা মাথায়। আবার বলছি আমি, হি মার্ডার্ড দ্য ম্যান ইন কোল্ড ব্লাড, তার মানে সে লোকটিকে হত্যা করলো ঠান্ডা মাথায়। এখানে মার্ডার্ড অর্থ হচ্ছে হত্যা করা বা মানে জখম করে মেরে ফেলা এরকম আর কি। কিথ অ্যান্ড কিন, এই ইডিয়মটার অর্থ হচ্ছে আত্মীয় স্বজন। আমরা চারটা সিনোনিমস লিখে দিয়েছি। প্রথমটা হচ্ছে রিলেটিভস, সবাই জানি আমরা আত্মীয় স্বজন। তারপর হচ্ছে লিনিয়েজ, লিনিয়েজ অর্থ বলতে বোঝায় বংশধর এরকম আর কি। তারপর হচ্ছে লিখেছি আমরা কিংস ফল্ক, এটাও হচ্ছে বংশধর বা এরকম। তারপর লিখেছি কিন্ডার্ড, কিন্ডার্ড অর্থ হচ্ছে বংশধর বা আত্মীয় স্বজন এরকম অর্থ বোঝাচ্ছে। তো সেন্টেন্স যেটা আছে বইয়ের সেন্টেন্স, হি হ্যাজ নো কিথ অ্যান্ড কিন ইন দ্য সিটি, তার মানে হি হ্যাজ নো কিথ অ্যান্ড কিন, তার কোনো আত্মীয় স্বজন নাই। কোথায়? ইন দ্য সিটি মানে শহরে। তার মানে আপনি বলতে পারেন যে আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন ইন দিস ওয়ার্ল্ড, তার মানে আমার পৃথিবীতে কেউ নাই বা কোনো আত্মীয় স্বজন নাই। নো নো বাউন্ডস, এই ইডিয়মটার অর্থ হচ্ছে সীমাহীন বা হচ্ছে যেটা শেষ হয় না এরকম আর কি, বা অসীম এরকম। তো হচ্ছে চারটা সিনোনিমস আমরা লিখেছি। প্রথমটা হচ্ছে টু বি বাউন্ডলেস, তার মানে হচ্ছে যেটা সীমার বাইরে বা যেটার সীমা নাই, তো এরকম। বাউন্ড অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ বোঝায় বা একটা সীমানা বোঝায়, তো যেহেতু লেস আছে শেষে তার মানে হচ্ছে সীমাহীন বা হচ্ছে নিয়ন্ত্রণহীন এরকম। তারপরে আমরা লিখেছি হচ্ছে লিমিটলেস, তার মানে হচ্ছে যার লিমিট নাই। লিমিট হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে এরকম একটা নিয়ন্ত্রণের মধ্যে। লিমিটলেস, লেস মানে হচ্ছে যার হচ্ছে লিমিট নাই, সেটাই হচ্ছে লিমিটলেস। তারপর হচ্ছে লিখেছি আমরা ইন্ডলেস, তার মানে হচ্ছে ইন্ড মানে শেষ, লেস মানে হচ্ছে শেষ নাই যার এরকম আর কি, যার শেষ নেই সেটাই হচ্ছে ইন্ডলেস। তারপরে লিখেছি আমরা নেভার ইন্ডিং, তার মানে হচ্ছে কখনোই শেষ হবার নয় বা যেটা কখনোই শেষ হয় না এরকম আর কি। তো যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে দ্য অরফ্যান্স সাফারিং আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার নিউ নো বাউন্ডস, এটা পাস্ট টেন্সের একটা সেন্টেন্স। তো হচ্ছে আমরা অ্যাপোস্ট্রফি এস সম্পর্কে আগেই পড়েছিলাম। দ্য অরফ্যান্স তার মানে হচ্ছে অরফ্যান্স অর্থ হচ্ছে এখানে যার পিতামাতা মারা গেছে তাকে অরফ্যান্স বলা হয়। এক কথায় আমরা যাকে জানি এতিম, তার মানে এতিমটির, এখানে র আসলো কিন্তু এই অ্যাপোস্ট্রফি এস এর কারণে। এতিমটির সাফারিংস মানে হচ্ছে দুঃখ কষ্ট। কি হলো? আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার, তার মানে তার পিতার মৃত্যুর পরে নিউ নো বাউন্ডস, তার মানে হচ্ছে সীমা ছিল না বা সীমা রইল না বা হচ্ছে অসীম হয়ে রইল এরকম আর কি। এখানে হচ্ছে নো যেহেতু একটা ভার্ব, এই জন্য যেহেতু এটা পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে এই জন্য সেন্টেন্সে এটাকে নিউ করা হয়েছে। তার মানে হচ্ছে বোঝাচ্ছে যে এতিমটির পিতা মারা যাওয়ার পরে তার আর দুঃখ কষ্টের সীমা রইল না, তার মানে সে অসীম দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে পতিত হলো। তো আজকের মতে আমরা এখানেই শেষ করছি। তো যে ফ্রেজ এবং ইডিয়মসগুলো পড়ানো হচ্ছে, তো এগুলো আপনারা হচ্ছে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, বারবার পড়বেন।
হচ্ছে তারপরে সেন্টেন্সে লেখার চেষ্টা করবেন। আপনি যখন আপনার বন্ধুদের সাথে আপনার বান্ধবীর সাথে কথা বলবেন তখন এই ফ্রেজ এবং ইডিয়মসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর হচ্ছে অবশ্যই আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে সেই ইংরেজিটাকে আপনার মুখে নিয়ে আসতে হবে, কলমে নিয়ে আসতে হবে, আপনার হচ্ছে অন্যের মুখ থেকে শুনতে হবে। এইভাবেই হচ্ছে আপনি আস্তে আস্তে ইংরেজি শিখে যাবেন। আর যদি অলস হয়ে হাত গুটিয়ে বসে থাকেন, মুখ বন্ধ করে বসে থাকেন, তাহলে হচ্ছে আপনার দ্বারা আর যাই হোক ইংরেজি শেখা হবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি নজরুল ইসলাম বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী লেকচারে।